আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অবশেষে ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট স্থগিত, নতুন ভাড়ায় চলছে গণপরিবহন, বাড়তি টাকা নেয়ার অভিযোগ। বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে সন্দেহ প্রধানমন্ত্রী, লন্ডনে তারেকের আয়ের উৎস নিয়ে প্রশ্ন। নোয়াখালীতে মন্দিরে হামলার নেপথ্যে ফেসবুকের উস্কানি, আটক 4 লুটের মালামাল উদ্ধার। টেলিভিশনে বিজ্ঞাপনের মূল্য কমপক্ষে 30% বাড়ানোর দাবি অ্যাডকোর। জলবায়ু ক্ষতিপূরণ তহবিল নিয়ে নীরব বিশ্ব নেতারা, দরিদ্র দেশগুলোকে 29 কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে 400 বছরের ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবার বাকরখানি, এখনও জনপ্রিয়তায় পড়েনি ভাটা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার শুরু হওয়া ট্রাক, লরি, কাভার্ড ভ্যান সহ পণ্যবাহী গাড়ির ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাতে মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকে বসেন ট্রাক, লরি, কাভার্ড ভ্যানের মালিক ও শ্রমিক নেতারা। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাক, কাভার্ড ভ্যানের চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামীতে বিজিএমইএ, বিকেএমইএ ও এফবিসিসিআই নেতাদের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা বিজিএমই, বিকেএমই যাদের এবং এফবিসিআই যাদের নাকি তারা সেবা দান করেন, সেবা দেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে তাদের সঙ্গে বসে একটা যৌক্তিকভাবে তাদের এই পণ্য পরিবহনের দামও মূল্য যেন বৃদ্ধি করে দেন, মূল্য না ভাড়াটা নির্ধারণ করেন। এবং আমরা মনে করি এটা তাদের এই দাবি যৌক্তিক। ডিজেল নিয়ে আমরা অনেকক্ষণ এখানে বার্গেনিং করছি, বলছি যে ডিজেলের দাম কমানোর দাবি করেছি। আন্তর্জাতিকভাবে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মহোদয় চুক্তির কথা তুলে ধরেছে। আমরা বলছি তেল বাড়াইলে আমাদের ভাড়া 30% বাড়াইতে হবে। এই জন্যই চুক্তি হয়েছে যে এই ভাড়াটা যৌক্তিকভাবে ওই যা ভাড়া আছে তার সাথে অ্যাডজাস্ট করে এই ভাড়া, যেমন পণ্য পরিবহন, যেমন গণপরিবহন ভাড়া বৃদ্ধি হয়েছে, আমাদের নৌ প্রতিমন্ত্রী মহোদয় লঞ্চের এবং শিপের ভাড়া মানে অ্যাডজাস্ট করেছেন, সেই অনুরূপভাবে আমাদের এই পণ্য পরিবহন মালিকদের ভাড়ারও সমন্বয় হবে। ধর্মঘট প্রত্যাহারের পর বর্ধিত ভাড়ায় রাজধানী সহ সারা দেশে গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা, অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে ডিজেলের দাম কমানোর দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতি। আহমেদ বাবুর রিপোর্টে বিস্তারিত। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে 3 দিন বন্ধ থাকার পর সরকারের সঙ্গে আলোচনা শেষে বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহনের চাকা। রাজধানীতে গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়ার দাবি করেছেন যাত্রীরা। সর্বনিম্ন ভাড়া যেটা 8 টাকা করছে, এটা আসলে অনেক ক্ষেত্রে একটু বেশি মনে হয়। আগের ভাড়ার সাথে দ্বিগুণ নিতে আছে। এটা সরকার বাড়ায় না, এটা মানুষের জিম্মি করে তারপরে ভাড়া বাড়াইছে। গ্যাসের দাম তো আর বাড়ে নাই, ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের গাড়িগুলোও কিন্তু ভাড়া বেশি নিতেছে। বেশি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের তেলের গাড়ি, এটা আমি কারো কাছে জুলুম করতেছি না। মহাখালী সহ রাজধানীর সবগুলো টার্মিনাল থেকে ছেড়েছে দূরপাল্লার পরিবহন, এখানেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। আগে আমরা 220 টাকা করে যেতাম, এখন হচ্ছে 270 টাকা করে নিচ্ছি। প্রবলেমটা কিন্তু যাত্রীদেরই হচ্ছে, ভাড়াটা বাড়াতে। তো এক্ষেত্রে একটু বিবেচনা করা উচিত ছিল। আমরা তো আর কিছুই করতে পারি না, পরিবহন ধর্মঘট ওরা করতে পারে, আমরা কি করতে পারি? 52 সিটে যে ভাড়াটা ওইটার সমন্বয় করে 40 সিটের উপরে ভাগ করে
আমরা 272 টাকা এখন ফোড়ে। এদিকে ডিজেলের দাম কমানো সহ 3 দফা দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন ট্রাক মালিকরা। বাস কোচে তাদের একটা সমাধান সরকার করে দিয়েছে, কিন্তু পণ্য পরিবহন খাতের ক্ষেত্রে কোনো সমাধান এখন পর্যন্ত সরকার করেনি। কর্মবিরতি আমরা অব্যাহত রাখবো, এটা মালিকরা এই লোকসান দিয়ে গাড়ি চালাবে না। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা তাদের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাস ও লঞ্চে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে বাস্তবসম্মতভাবে ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীতে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ভাড়া নির্ধারণের নিন্দা জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বলেন, বর্তমান বর্ধিত ভাড়া অযৌক্তিক এবং জনকল্যাণ বিরোধী। সিএনজি চালিত বাসের ভাড়া বৃদ্ধির কথা ছিল না উল্লেখ করে তিনি জানান, প্রায় 650 ডিজেল চালিত বাসের জন্য 12,000 বাসের ভাড়া বাড়ানো হয়েছে। লঞ্চের নতুন ভাড়া নিয়েও প্রশ্ন তুলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। ঢাকা শহরের একটা বাসকে দৈনিক 1200 থেকে 1500 টাকা চাঁদা দিতে হয়। এই চাঁদাটা তারা তাদের পকেট থেকে দেবেন না, যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত টাকা তুলে নেওয়ার জন্যই আজকে ভাড়াটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সরকারের বাড়ানো থাকে প্রতি কিলোমিটারে 10 পয়সা, আদায় করা হয় 10 টাকা। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। পরিবহন ভাড়াও আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার দাবি সংগঠনটির। ক্যাব বলছে, জ্বালানি তেলের ভর্তুকির চাপ মেটাতে গ্যাসের আদলে এই খাতেও একটি নিরাপত্তা তহবিল গঠন জরুরি। মেহেদী হাসানের রিপোর্ট। তেলের দাম 23% বৃদ্ধির প্রেক্ষিতে শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হয় পরিবহন ধর্মঘট। রোববার বাস ভাড়া 27% এবং লঞ্চ ভাড়া 35 থেকে 42% বৃদ্ধির পর ধর্মঘট প্রত্যাহার করে নেন বাস ও লঞ্চ মালিকরা। তবে তেলের দাম কমানো সহ 3 দফা দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন ট্রাক মালিকরা। এমন পরিস্থিতিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এই সংবাদ সম্মেলন। সংগঠনটির নেতারা বলছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের লঙ্ঘন করে তেলের দাম বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য প্রত্যাহার চান তারা। পরিবহন ভাড়াও আগের জায়গায় নেয়ার দাবি ক্যাবের। সূত্রোক্ত প্রজ্ঞাপনটি বাতিল, প্রত্যাহার, স্থগিত করে মূল্য আর বৃদ্ধির প্রস্তাবটি বিআরসি আইনের 34 ধারা মতে বিআরসি কর্তৃক নিষ্পত্তির লক্ষ্যে বিআরসিতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মূল্য কম থাকায় গত 7 অর্থবছরে 43,000 কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কিছুটা পূর্বের দায় দেনা হিসেবে এবং বাকিটা মুনাফা আকারে সরকারের কোষাগারে জমা হয়। বাড়তি এ মুনাফায় জ্বালানি তেল খাতের একটি নিরাপত্তা তহবিল গঠনের প্রস্তাব ক্যাবের। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য উঠানামার সাথে সাথে দেশে মূল্য বৃদ্ধি বা হ্রাস এটি বাস্তবসম্মত নয় আমাদের প্রেক্ষাপটে। সেজন্যই জ্বালানি নিরাপত্তা তহবিল গঠনের প্রস্তাব। আলোচনা ছাড়াই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং একে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের কারণে জনভোগান্তির বিচার দাবি করেন ক্যাব নেতারা। 30% কেন 50% বাড়ালেও কারো আর আপত্তি নাই, কারণ এই 3 দিনে যে কষ্ট করেছে মানুষ এবং যে পরিমাণ অর্থ ব্যয় করেছে সেটার জন্য আমরা কি ক্ষতিপূরণের মামলা করতে পারি কিনা। বিআরটিএ শুধু তেল চালিত পরিবহনের ভাড়া বাড়িয়েছে, কিন্তু গ্যাস চালিত যানবাহনও বাড়তি ভাড়া আদায় করছে, যাকে আইন পরিপন্থী বলছে ক্যাব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত যেন আদায় করা না হয় এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিকদের হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বাধীনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়া রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে তাদের টিকে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসে বিএনপির শীর্ষ নেতার বিলাসিতার নেপথ্যে আয়ের উৎস কি তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক প্রসঙ্গ টেনে বিএনপির সাজাপ্রাপ্ত শীর্ষ নেতৃত্ব ও দলটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে, যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরাকারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা, এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি, এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে। এফবিআইর তদন্তে প্রমাণিত খালেদা জিয়ার দুর্নীতিগ্রস্ত ছেলের বিলাসবহুল জীবনের নেপথ্যে জনগণের সম্পদ লুট করা অর্থ কিনা তা জানতে চান প্রধানমন্ত্রী। এই প্রবাসে থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তারেক জিয়াকে জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। 7 নভেম্বর সৈনিক হত্যা দিবসের ইতিহাস তুলে ধরে অভিযোগ করেন সামরিক অভ্যুত্থান ও সৈনিক হত্যার দায় জিয়াউর রহমানের। 75-এ যেমন মোস্তাক ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমানের সহযোগিতায়, 3 মাসও যেতে পারে নাই, মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। উন্নয়নে শামিল হতে প্রবাসীদের বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আপনাদের প্রবাসীদের বলবো, অনেকদিন তো এই দেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির মাধ্যমে নোয়াখালীতে মন্দিরে হামলা ও লুণ্ঠনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব। ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে। এ সময় তাদের কাছ থেকে লুট করা বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এদিকে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জসিম জুয়েলের রিপোর্ট। গেল 15 অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমীর দিন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুটপাট চালানো হয়। চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুটের ঘটনার নেপথ্যে ছিল ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ভিডিও। এই হামলায় জড়িত 4 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। যারা হামলা ও লুটতরাজের সাথে জড়িত, পাশাপাশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যাচার করেছে, প্রায় 40-এর অধিককে আমরা গ্রেফতার করে আইনে হাতে সোপর্দ করেছি। র্যাব জানায়, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় যেসব উস্কানিমূলক তথ্য প্রচার করা হয়েছিল সেসব ভিডিও দেখে চৌমুহনীর মন্দিরে হামলা চালানো হয়েছিল। হামলার ভিডিও ফুটেজ দেখেই জড়িতদের গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 11-র আভিযানিক দল রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ এবং নোয়াখালীর বেগমগঞ্জ হতে চৌমুহনী মন্দিরে হামলা ও লুটপাটের সাথে জড়িত মোহাম্মদ মনির হোসেন উর্ফে রুবেল, মোহাম্মদ জাকির উর্ফে রাব্বি এবং রিপন এবং নাজমুল ওরফে নজরুল ওরফে সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুটের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। এদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল, রাব্বি ও রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তারা প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করে। হামলার পরবর্তী রুবেল, রাব্বি ও রিপন 2টি বস্তায় করে মন্দিরের ভিতরে পিতলের পূজার বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একত্রে চলি, একসঙ্গে চলি। সেইটাকে বাধাগ্রস্ত করার সময় অনেক সময় অনেক কিছুর ঘটনা ঘটিয়ে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সেইগুলির প্রতি আপনারা খেয়াল রাখবেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সব ধরনের বিজ্ঞাপনের দাম কমপক্ষে 30% বাড়ানোর দাবি জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। একই সঙ্গে কেবল অপারেটরদের দেয়া দর্শকদের টাকার কিছু অংশ দাবি করেছেন সংগঠনের নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নতুন কমিটির প্রথম সভা। উঠে আসে বহুমাত্রিক সুবিধা অসুবিধার বিষয়। অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে টেলিভিশন শিল্পকে এগিয়ে নিতে নানান পরামর্শ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডকো নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর এগিয়ে যাওয়া অর্থনীতির বিষয়টি মাথায় রেখেই বিজ্ঞাপনের দর বাড়ানোর প্রস্তাব দেন বিভিন্ন টিভি চ্যানেলের মালিকেরা। বলেন, সময় বিবেচনায় বিজ্ঞাপন কমানোর পরিবর্তে দরকার বাড়ানো। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা ন্যূনতম চাই যে 30% আমাদের বিজ্ঞাপনের হার বাড়িয়ে দেওয়ার জন্য। বিষয় হচ্ছে যে যারা বিজ্ঞাপন দেয় আমরা তাদের অবস্থান জানি, তাদের আর্থিক অবস্থা আমরা জানি, তার থেকে কিন্তু অনেক বেশি সংকটে আমরা রয়েছি। কেউ কারো প্রতিপক্ষ না, আমরা সকলে একসাথে আছি এবং আমরা আশা করি যারা বিজ্ঞাপনদাতা তারাও আমাদের পক্ষে। দেয়ার আর নো সাইডস, উই আর অল ইন টুগেদার। যে আমরা আশা করি যে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদের দাবিটি মেনে নেবে। বাংলাদেশি টেলিভিশনের মাধ্যমে বহুজাতিক কোম্পানির ব্যবসা প্রসার হচ্ছে। টেলিভিশনের অনুষ্ঠান সংবাদ চালিয়ে কেবল অপারেটররা বিশাল অঙ্কের টাকা পেলেও কর্তৃপক্ষ তার ভাগ পাচ্ছে না। ব্যাপারটির সমাধান চান অ্যাডকো নেতৃবৃন্দ। বিজ্ঞাপনদাতারা যদি আমাদের এই বিজ্ঞাপন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা পুরোপুরিভাবে এই আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সম্পর্কে আরও ত্বরান্বিত করবে। বিজ্ঞাপনের দাম 30% বাড়ানো না হলে কঠোর আন্দোলনের ইঙ্গিত দেয় অ্যাডকো নেতারা। যদি ইচ্ছা করি আমরা সমস্যার সমাধান করব, অর্গানাইজেশনের দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে সমাধান করা খুব সহজ। আর যদি কেউ মনে করে যে না আমরা সমাধান করতে চাই না বা করব না, তখন বিষয়টা আমাদের সেইভাবেই তখন এটাকে আমাদের সিদ্ধান্ত সেভাবে নিতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 30 জেলায় শনাক্ত হয়নি করোনার নতুন রোগী। বরিশালে শূন্য সংক্রমণ, 6 বিভাগে নেই কোনো মৃত্যু। মেহেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতা, 2 ভাই নিহত, প্রার্থী সহ আহত 10। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশের 30 জেলায় শনাক্ত হয়নি নতুন কোনো করোনা রোগী, 6 বিভাগে নেই মৃত্যুর খবর। আর বরিশাল বিভাগে 24 ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা 0। করোনায় 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 214। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য অনুযায়ী 25 অক্টোবর থেকে 31 অক্টোবর শনাক্তের সংখ্যা ছিল 1847 এবং মৃত্যু 45। বিপরীতে গেল এক সপ্তাহে শনাক্ত কমে হয়েছে 1474, মৃত্যু হয়েছে 27 জনের। 24 ঘন্টায় 16,812 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 215, মারা গেছে 6 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 4 এবং খুলনা বিভাগে 2 জন, সুস্থ হয়েছে 209 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 1.28% ও মৃত্যু 1.78%। 24 ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে শনাক্ত হয়নি কেউ। ঢাকা বিভাগের 5 জেলায় শনাক্ত 0, ময়মনসিংহ বিভাগের 2 জেলায়, চট্টগ্রাম বিভাগের 6 জেলা, রাজশাহী বিভাগের 1টি জেলা, রংপুর বিভাগের 3 জেলা, খুলনা বিভাগের 4 জেলা এবং সিলেট বিভাগের 3 জেলায় করোনা শনাক্ত হয়নি। দেশে 834টি ল্যাবে এ পর্যন্ত করোনা পরীক্ষার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। মাথাপিছু আয় $2,500 ছাড়িয়েছে বাংলাদেশের। তবে সাধারণ মানুষ বাড়তি আয়ের সুফল কম পাওয়ায় বাড়ছে বৈষম্য। এ অবস্থায় আয় বাড়াতে বহুমুখী পদক্ষেপ গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশের দিকে এগুচ্ছে দেশ। বাস্তবায়নের অপেক্ষায় সরকারের মহাপরিকল্পনা। তাই তো করোনার কঠিন সময়েও বাংলাদেশের উৎপাদন এবং রপ্তানি বেড়েছে, প্রবাসী আয়ও উচ্চমুখী। 2005-06 অর্থবছরকে ভিত্তি ধরে 2020-21 অর্থবছরে মাথাপিছু আয় ছিল $2,227, আর 2015-16 অর্থবছরকে ভিত্তি ধরে সর্বশেষ মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,554। ডলারের বর্তমান বাজার অনুযায়ী টাকায় যার পরিমাণ প্রায় 29,430 টাকা। ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে পেছনে ফেলে বাংলাদেশের এগিয়ে যাওয়া অনন্য এবং গৌরবের, অভিমত সিপিডির।
এটা একটা ইতিবাচক দিক যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় পার্শ্ববর্তী দেশগুলোর বিশেষ করে ভারতের তুলনায় বেশি থাকা। তবে জিডিপির এই এগিয়ে যাওয়ার মধ্যেও ধনী গরিবের বৈষম্য বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি ও বিআইজিডির সাম্প্রতিক জরিপ বলছে দেশে নতুন করে গরিবের সংখ্যা বেড়েছে, যেখানে শহর ও নগরের প্রান্তিক মানুষের আয় কমে যাওয়ার চিত্র প্রকাশ পেয়েছে। আমরা যে ভিত্তির উপরে এই মাথাপিছু আয় বেশি বলছি সেটি বেশ দুর্বল। যে হারে উচ্চ আয়ের মানুষের আয় বাড়ছে সেই হারে নিম্ন আয়ের মানুষের আয় বাড়ছে না, বরঞ্চ উভয় গ্রুপের ভিতরে আয় পার্থক্য বাড়ছে। প্রতিযোগিতার বাজারে তরুণ সম্প্রদায়কে দক্ষ করে গড়ে তোলবার তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ। পাশাপাশি নতুন বিনিয়োগ এবং সৃজনশীলতার মাধ্যমে আয় বাড়ানোর গুরুত্ব দেন তিনি। আমাদের মনে হয় ধাপে ধাপে চেষ্টা করা দরকার। প্রথমত উচ্চ মধ্যম আয়ের দেশ 2031 সালের ভিতরে হওয়া, যখন $4,500 আমাদের মাথাপিছু আয় নিয়ে যেতে হবে, সেটির প্রয়োজন পড়বে। সেদিক থেকে অবশ্যই আমাদের এখানে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে 7 বছরে এক শিশুর অঙ্গহানির ঘটনায় কেন ক্ষতিপূরণ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে শিশুটির কী ধরনের চিকিৎসা হয়েছে এবং আরও কী চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে। মামলাটি 18 নভেম্বর ফের কার্যতালিকায় আসবে। শেখ হাসিনা বার্ন ইউনিটের ডাক্তারদের প্রতি তিনি একটা নির্দেশনা দিয়েছেন যে তাকে কি ধরনের চিকিৎসা করা হয়েছে এবং ভবিষ্যতে তার কি ধরনের চিকিৎসার প্রয়োজন হবে সেই ব্যাপারে একটা প্রতিবেদন দেওয়ার জন্য, এবং ইন দ্য মিন টাইম তার যে বিদ্যুতের লাইনটি কেটে দিয়েছে বিদ্যুৎ বিভাগ সেটি পুনঃস্থাপন করার জন্য নির্দেশ দিয়েছেন। মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় ইউপির সদস্য প্রার্থী সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। সকাল 10টার দিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, এক প্রার্থীর সমর্থকেরা ভোট চাইতে এই গ্রামে আসলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়া রহমান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় ওই প্রার্থীর আত্মীয় 2 ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপু হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ সহ আরও 2-3 জনকে আসামি করে সদর থানায় মামলা করে পুলিশ জানায়। এই ঘটনায় সুমন নামের এজাহারভুক্ত একজনকে আটক করা হয়েছে। রোববার চুয়াডাঙ্গা শহরে দুর্বৃত্তরা এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ঢাকার বাকরখানি 400 বছরের পুরনো এই রাজধানীর ঐতিহ্যবাহী খাবার। দেখতে প্রায় রুটির মতো বাকরখানির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। মিনালা দিবার রিপোর্ট। ঐতিহ্যের শহর ঢাকা 400 বছরের পথ চলায় মানুষের গ্রহণযোগ্যতায় এগিয়েছে বংশ পরম্পরা। তেমনই একটি খাবার বাকরখানি। নগর জীবনে পরিবর্তন ঘটলেও স্বাদের একটুও কদর কমেনি এই বাকরখানি। শুরু কাকডাকা ভোরে, কাজের শেষ গভীর রাতে। গমগমে উনুনে টানা ব্যস্ত এক জোড়া হাত। বড় পাতিলের ভেতর যত্ন নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে বাকরখানি। এই পাকিস্তানের আমলত এটা ব্যবসা করতেছে। এখানে ঘিয়ে রুটি বানায়, পনির রুটি বানায়, খাস্তা রুটি বানায়, দুধের রুটি বানায়। আগুনে গরম হয় কাঁচা বাকরখানি, তাক শেষ হলে নামানো হয় মচমচে খাস্তা। আর এটি আদি ঢাকাইয়া ঐতিহ্যের স্মারক। এটা বাখেরগঞ্জে একটা জমিদার ছিল, তো ওর নামে আর কি নামকরণ করা হয়েছে আর কি বাকরখানি। জন্মের পরতেই আমরা খাইতেছি, আমার বাবা খাওয়ার শিখায় গেছে এবং এটা খাইতে খুবই স্বাদ। চা দিয়া চুলার পাশে চলছে ময়দার খামি বানানো।
অতঃপর কারিগরের নিপুণ হাতে বানানো হয় রুটি। সুস্বাদু করতে ময়দার সাথে যোগ হয় পনির ও মিষ্টি। খাইতে জিনিসটা সুস্বাদু, নরম, হ্যাঁ, মুখে দিলে মিলে যায়। বিভিন্ন ডাল ভাজি, আল্লাহ বন্ধু ইন্টারন্যাশনাল খাওয়ানোটা খুব ভালো জিনিস। পুরান ঢাকার মানুষ সবাই সকালের প্রথম নাস্তাই হয় চা দিয়ে বাকরখানি। সকাল বিকেলের নাস্তায় এমনকি অতিথি আপ্যায়নে বাকরখানি ঢাকাইয়া সংস্কৃতির অনুষঙ্গও বটে। ছোট ছিলাম তো এই খাবারটা খুব জনপ্রিয় ছিল, খুব টেস্টি ছিল খাবারটা। 1 পিস 2 পিস খুচরা বিক্রি ছাড়াও কেজি দরে বিক্রি হয় বাকরখানি। প্রাপ্তিস্থান পুরান ঢাকার অলিগলিতে। পুরান ঢাকার অনেক ঐতিহ্যই কালের আবর্তে হারিয়ে গিয়েছে। যেটুকু রয়েছে সেটুকু রক্ষা করার দায়িত্ব সকলের। প্রয়োজনে সুরক্ষা দিতে হবে ঐতিহ্যের বাহকদের। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র তৈরির কারখানা, আটক 3। 20 মাস পর যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ শিথিল, থাকতে হবে না কোয়ারেন্টিনে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কক্সবাজারের কুতুপালংয়ে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোরে কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান শুরু করে। এই সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় 4 ঘন্টা ধরে গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে 3 সন্ত্রাসীকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু যুব মেলা। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজনে প্রদর্শিত হয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্ভাবিত বিভিন্ন পণ্য। শেষ দিনে 8 ক্যাটাগরিতে উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়। মেলার আয়োজন ও পুরস্কার নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখাচ্ছে বাইসাইকেল। এক যুগ আগেও আমদানি করতে হতো এই বাহনটি, কিন্তু বদলেছে সেই চিত্র। 2020-21 অর্থ বছরে বাইসাইকেল রপ্তানি থেকে এসেছে 13 কোটি 8 লাখ ডলার। এবার এই খাত থেকে আরও 30% বেশি বৈদেশিক মুদ্রা আয়ের আশা রপ্তানিকারকদের। রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি বাইসাইকেলের রপ্তানি বাড়ছে। মেড ইন বাংলাদেশ বাইসাইকেল চলছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় রাস্তায়। ইউরোস্ট্যাটের তথ্য বলছে, পরিবেশ বান্ধব এই বাহনটি রপ্তানিতে ইউরোপে বাংলাদেশের অবস্থান তৃতীয়, বিশ্ববাজারে 8ম। সেই সাথে রপ্তানি সাইকেলের চাকায় ভর করে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। রপ্তানি বাজার প্রসারিত করতে মোটা অঙ্কের বিনিয়োগও করেছেন দেশের উদ্যোক্তারা। গড়ে তুলেছেন বিশ্বমানের কারখানা। দেশের সবচেয়ে বেশি সাইকেল তৈরি করছে মেঘনা গ্রুপ। এছাড়া প্রাণ আরএফএল সহ কয়েকটি প্রতিষ্ঠানও তৈরি এবং রপ্তানি করছে সাইকেল। গ্লোবালি এর এক্সপোর্টটা প্রচুর বাড়ছে এবং বাংলাদেশের মতো মার্কেটে যেখানে লেবার কস্ট এখনো সস্তা আছে এবং আমরা উৎপাদন করতে শিখেছি, আমরা জানি আমরা যদি চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়ার সাথে কম্পিট করে আমরা যদি বিশ্ববাজারে আমাদের বাইকটা যদি রপ্তানি করতে পারি, তাহলে রপ্তানি একটা অপার সম্ভাবনা এখানে আছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2020-21 অর্থ বছরে 13 কোটি 8 লাখ ডলারের বাইসাইকেল রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরে রপ্তানি ছিল 8 কোটি 28 লাখ ডলার। সেই হিসাবে এক বছরে বাইসাইকেল রপ্তানিতে প্রবৃদ্ধি 58%-এর বেশি। এ খাতে রপ্তানি বাড়াতে নীতি সহায়তা চেয়েছেন রপ্তানিকারকরা। এই যে সরকার সম্প্রতি ঘোষণা করছে বাইসাইকেল এবং বাইসাইকেল যন্ত্রাংশের জন্য আপনি যদি রপ্তানি করেন শতকরা 4 ভাগ সুবিধা পাবেন, নগদ সহায়তা পাবেন। কিন্তু এখানে আমি আমদানি পর্যায়ে 15% থেকে 45% পর্যন্ত শুল্ক দিয়ে আমি 4% নগদ সহায়তা, এটা খুব একটা আকর্ষণীয় না।
এবং এটা খুব একটা কার্যকরী হবে না। এই সেক্টরটাকে যদি প্রায়োরিটি দিয়ে ব্যাংক এবং সরকার সবাই মিলে যদি এটাকে লাইমলাইটে নিয়ে আসে, তাহলে কিন্তু এই সেক্টরটা কিন্তু ব্যাপক উন্নতি হবে, যেভাবে যে কাজটা আমরা গার্মেন্টসে করেছিলাম, বাংলাদেশ সরকার গার্মেন্টসে করেছিল। চাহিদা বাড়ছে দেশের বাজারেও। ব্যবসায়ীরা বলছেন দেশি চাহিদা 20 লাখের বেশি। অর্থের হিসাবে বাজারের আকার 1200 কোটি টাকা ছাড়িয়েছে। আমাদের দেশে একটা সাইকেলের টায়ার, টিউব, রিম, ফ্রেম, ফর্ক, বাটগার্ড কিছু জিনিস বাইরের থেকে নিয়ে আসতেছে। ব্রেক সেটের থেকে নিয়ে ক্র্যাঙ্কগুলা, এগুলা কিছু জিনিস আছে বেড়েছে এবং এই সাইকেল এক্সপোর্ট হচ্ছে। তবে অভ্যন্তরীণ বাজারে থেমে নেই সাইকেল আমদানি। চাহিদার প্রায় অর্ধেকই ব্যবহার হচ্ছে বিদেশি সাইকেল। এজন্য দেশীয় পণ্য ব্যবহারে অনীহাকে দায়ী করছেন উৎপাদকরা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। তৈরি পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তাদের উপস্থিতিতে ডিজিটাল পেরোল সলিউশনের চালু করল বিকাশ। এর উদ্বোধন করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির। উপস্থিত ছিলেন ভিওলা টেক্সের চেয়ারম্যান ও সিইও KM রেজাউল হাসনাত, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং M&S এর কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বড় জয়, 9 উইকেটে নামিবিয়ার হার। কাল মাঠে গড়াচ্ছে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব 15 ফুটবল, অংশ নেবে 8টি দল। আবার স্বাগত রাত 11টার 21 সংবাদে। রংপুর জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, সুন্দর হাতের লেখা, কুইজ ও দাবা প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি শিশুদের ভালো করে পড়াশোনা করে আগামী দিনে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগের আহ্বায়ক সাইফুল ইসলাম সুইটের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা তানভীর আহমেদ তুষার, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও পরিষদের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজু। এবার অন্যান্য খেলার খবর। কাল থেকে মাঠে গড়াচ্ছে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন জেলা থেকে 8টি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছে শেখ রাসেল স্পোর্টস একাডেমি। নকআউট ভিত্তিক এই টুর্নামেন্ট শেষ হবে 13 নভেম্বর। জাতীয় দলের পাইপলাইনে শক্ত খেলোয়াড় গড়ার লক্ষ্যে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করার কথা বলেন শেখ রাসেল স্পোর্টস একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সহ সভাপতি, জাতীয় মহিলা ভলিবল ও ব্যাডমিন্টনের সাবেক খেলোয়াড় কামরুন্নেসা আশরাফ, দিনা সহ আরও অনেকে। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। জাবার্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবশেষে ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘট স্থগিত, নতুন ভাড়ায় চলছে গণপরিবহন, বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে সন্দেহ প্রধানমন্ত্রীর, লন্ডনে তারেকের আয়ের উৎস নিয়ে প্রশ্ন। নোয়াখালীতে মন্দিরে হামলার নেপথ্যে ফেসবুকের উস্কানি, আটক 4, লুটের মালামাল উদ্ধার। টেলিভিশনে বিজ্ঞাপনের মূল্য কমপক্ষে 30% বাড়ানোর দাবি অ্যাডকোর। জলবায়ু ক্ষতিপূরণ তহবিল নিয়ে নীরব বিশ্ব নেতারা, দরিদ্র দেশগুলোকে 29 কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।